ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্না পর্ব ৪১। ভোর রাতের দিকেই শরীর খারাপ করেছে চেয়ারম্যানের, প্রেশার বেড়েছে, নাক দিয়ে চিরচির করে রক্ত পড়া দেখেই ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল অরুণিমা। আরাধ্য ফিরল ভোর রাতের খানিক আগে। ঘরে এসে গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিতেই দরজায় কড়া পড়েছে। বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুলতেই মায়ের কান্না মুখটা দেখল। অরুণিমার গলায় কথা আটকে আছে, সে কথা বলছে না। তার ব্যাকুলতায় আরাধ্য অবুঝের ন্যায় প্রশ্ন করল, কি হয়েছে আম্মা? অরুণিমা হাত ইশারায় কিছুটা দেখাচ্ছে, তবে আরাধ্য ইশারা না বুঝে বারবার অরুণিমার মুখে তাকিয়ে দেখছে। অরুণিমা কথা বলল আর দ্রুত আরাধ্যের হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে। চেয়ারম্যানের অবস্থা ততক্ষণে বেহাল দশা। খাটের উপর বসে কেমন যেন একটা করছে লোকটা। আরাধ্য এসে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চেয়ারম্যানকে ধরে কয়েকবার ডাকলো, আব্বা, ও আব্বা, কেমন লাগছে আপনার? চেয়ারম্যান শরীর ছাড়তে শুরু করেছে। আরাধ্য নাকের রক্ত দেখে বলল, আম্মা, জলদি ওষুধের বাক্স আনেন দেখি। অরুণিমা ঘরে থাকা এক বক্স ওষুধ এনে আরাধ্যর হাতে ধরিয়ে দিল। আরাধ্য চেয়ারম্যানকে ছেড়ে খুঁজে খুঁজে প্রেশারের ওষুধ বের করলো। আম্মা, পানি আনেন। অরুণিমা পানি এনে দিল। আরাধ্য ওষুধ বের করে চেয়ারম্যানে খাইয়ে দিল। বিছানার পাশ হতে এক গামছা টেনে পরিষ্কার করলো রক্ততরল। চেয়ারম্যান বোধহয় খানিকটা আরাম পেলেন। আরাধ্য তাকে শুইয়ে দিয়ে বেরিয়ে এলো। ঘড়িতে সময় তখন 7টার কাছাকাছি। ঘরে এসে ইপরাকে খুঁজলো, মেয়েটা নেই। আরাধ্য এদিকে উকিঝুঁকি দিয়ে দেখলো পুরো ঘর ফাঁকা, তবে গোসলখানা থেকে পানির শব্দ আসছিল। আরাধ্য নিশ্চিত হলো ইফরা গোসলখানায় রয়েছে। বিছানায় চিত শুয়ে চোখ দুটো উপরের ডান হাতে রেখে ঘুমানোর চেষ্টা করলো। কিছু সময় বাদেই গোসলখানা থেকে ঘরে এলো ইফরা। আরাধ্য তখনও পুরোপুরি ঘুমে তলিয়ে যেতে পারেনি। ইফরা এসে পাশে বসলো, আলতো হাত ছোঁয়ালো লোকটার চুলে। আরাধ্য চোখ থেকে হাত নামিয়ে ইফরাকে দেখলো। এরপর কোলের উপর মাথা রেখে জিজ্ঞেস করলো, জ্বর কমেছে? হুম, পুরোপুরি কমেছে। ইফরা চুল টেনে দিতে দিতে বলল, জি। ব্যথা কমেছে? কমেছে। আরাধ্য চোখ বুজে নিল। চেহারার ঘোর বিষণ্ণতা তার। চোখের নিচে ঘুম জাগা কালো দাগ, ঘাড় গলায় ছোপ ছোপ লালচে দাগ। এই সকল ক্ষত ইফরার করা। আরাধ্যের হাতে ক্ষত হয়েছে, তবে কিসের ক্ষত ওসব জানাতে চাইল না ইফরা। শুধু হাতের ক্ষতটা একটু হাত বুলিয়ে বলল, প্রসাধনী লাগিয়েছেন? কোথায়? হাতে ক্ষত হয়েছে আপনার? খুন করা বড় খাটুনির কাজ, তাই নয় কি? সে খুনের একটু চিহ্ন না বহন করলে তবে আপনি কিসের বিচারক হলেন? আরাধ্য তাকালো, লাল রাঙা চোখ জোড়ায় অবুঝের ন্যায় চেয়ে থাকলো ইফরার মুখ পানে। ইফরা বলল, আপনি প্রকাশ্যে শুদ্ধ হলেও ভিন্নরূপে ভয়ঙ্কর বিধ্বংসী। আরাধ্য উঠে বসলো, শরীরটা হালকা মোচড় কেটে একখান সিগারেট জ্বালালো। ইফরার সামনে বেপরোয়া পুরুষটি প্রতিটি আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আবারও গাঢ় এক টান দিতেই ইফরা বলল, একটু তাকান না আমার দিকে, দেখুন তো, মায়া লাগে তাই না? সত্যি লাগে না? কেন লাগে না বলুন তো? ভালোবাসতে পারিনি আপনাকে তাই। আরাধ্য হাসলো, এই হাসির ব্যাখ্যা নেই। কে বলেছে ভালোবাসো না? তোমার চোখ জোড়ায় পানিরা। তুমি মিথ্যা বললেও ওই সাদা চোখের মনি কখনো মিথ্যা বলে না। তুমি ভালোবেসেছ আমায়। এ কি তবে পাপ করেছি? তোমার ভাষ্যমতে একে কি বলে আমার জানা নেই ইরা। তবে দুনিয়ায় হাত বাড়ালেই যেখানে সব পাওয়া যায়, সেখানে তোমায় পেতে আমি নির্লজ্জ বেহায়া হয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। এ আমার প্রাপ্তি। তবে কি আপনি অস্বীকার করেছেন আপনি পাপ করেননি? মানুষ হত্যা পাপ নয়। আমি পাপী, নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতেই স্বীকার করার সাহস এই বুকে রয়েছে ইরা। ইফরার কণ্ঠ কেঁপে উঠল। সে ধরা গলায় বলল, জানেন তো এসবে অভিশাপ লাগে, কোথাও না কোথাও গিয়ে ঠিক লাগবে। এসব অনর্থক কিভাবে সামলাবেন আপনি? কাল পিছু নেওয়ার কারণ কি ছিল ইরা? ইফরা তাচ্ছিল্যে হাসল। আরাধ্যের হাতটা জড়িয়ে নিয়ে মাথা ঠেকালো তাতে। কতকাল আর ভুলিয়ে রাখবেন আমায়? কতকাল এই আড়ালে আবডালে সব চলবে বলুন? আরাধ্য সিগারেটে পরপর দুটো লম্বা টান দিয়ে ধোঁয়া গেলল। ইফরা বলল, আপনি ঠিক না ভুল এসবের বিচার আমি নামব না। আমি সাহসী নই যে আপনার বিপক্ষে দাঁড়াবো। আমি শুধু অনুরোধ করতে পারি, এসব খুন খারাপি সংঘর্ষ বন্ধ রাখুন। রাখবেন বলুন? আরাধ্য চোখে বুঝে তৃপ্তি হাসল। সিগারেটের শেষ অংশ টেনে মেঝে ছুঁড়ে মেরে বলল, বাঁচতে হলে লড়তেই হবে, নয়তো আমি আমারে সরে গেলে তোমায় সকলে পিষে মারবে। আমায় অপরাধী তৈরি করবেন না দয়া করে। আমি নিজের রক্ষার্থে এই নরকে আপনাকে থাকতে বলতে চাই না। এসব ছেড়ে ছুড়ে আসুন না ছোট নবাব। আরাধ্য চমৎকার হাসল।
কেন এসবে নিজেকে জড়াচ্ছ ইরা? এসব থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল। ভাবো না সব ঠিক আছে। তাহলে আবারও ভুলে দিন আমার সব কিছু। কাল রাতের আপনার সেই ভয়ঙ্কর রূপ আমি ভুলে থাকতে চাই। আরাধ্য ঘাড় কাত করে তাকিয়ে বলল, ভুলিয়ে রেখেছিলাম কেন পিছু নিয়েছিলে? এত কিসের কৌতূহল? সব কৌতূহল মঙ্গলজনক নয় ইরা। আজ আপনার পাহারাদার আমায় আটকালো না কেন? আরাধ্য চুপ করে রইল। আরও একটা সিগারেট জ্বালানো উচিত তার। টেনশনে সিগারেট বেশি ফোড়ায়, তবে জ্বালালো না। ইফরা ধৈর্য নিয়ে অপেক্ষা করছে উত্তরের। লোকটার এক জিনিস ইফরাকে মোহিত করে, আরাধ্য বেশ সাজিয়ে কথা বলতে পারে, হোক মিথ্যা কিংবা সত্য। আরাধ্য বলল, সাবানে ক্ষয় দেখেছ ইরা? সারা জীবন অন্যের জন্য নিজেকে ক্ষয় করে যায়। যার যখন প্রয়োজন নিজের ইচ্ছে মতো ঘষে ব্যবহার করে। নরম জিনিস তো এক পর্যায়ে গলে নিঃশেষ হয়ে যায়। এইটাই আমাদের শিক্ষা। নরম হলেই শেষ তুমি মেয়ে। আরাধ্য কার্ডবোর্ডে হেলান দিল। আমি নিঃস্বার্থ হয়ে দেখেছি জীবনে আমাকে ঠাপিয়ে গেছে। আপাতত এর হিসেব চুকাবার পালা চলছে। ইফরা ছলছল চোখে তাকিয়ে শুনল প্রতিটি। আরাধ্যের বলল, আমি এত মারা খেয়েও কখনো বলতে পারিনি ভাগ্য আমার বেলায় নিষ্ঠুর। ভাবো তো জীবন কেমনে চলছে। আরাধ্য উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। আবারও দ্বিতীয় নম্বর সিগারেট ধরিয়ে শূন্যে ধোঁয়া ছুড়ল। ঘর হতে ইফরা দাঁড়িয়ে দেখল উদাসীন লোকটার ছন্নছাড়া হাবভাব। ভাবনায় ডুবল। ইরফাদের হাতে দুটো ওষুধ পাঠিয়েছিল আরাধ্য। কথা ছিল রেনুর মায়ের হাতে দেবার। মহিলা যেন ইফরাকে ওষুধ খেয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেয়। ইরফাত কাজটা তাই করতে এসেছিল, তবে রেনুর মা আজ অবেলায় ফিরে গিয়েছে। পুরো বাড়ি খুঁজেও দেখা পায়নি তার। উপায় না পেয়ে কাগজে মোড়ানো ওষুধগুলো ইফরার ঘরে এসে দিয়ে যায়। রাত বাড়লেও বাড়ির অন্য কাজের লোক দিয়ে খাবার ঘরে পাঠিয়েছেন অরুণিমা। ইফরার খাওয়া হতেই একবার এসে দেখে গিয়েছে। জ্বর বেড়েই চলছিল, সাথে ব্যথাও। ইফরা খাবার পালা চুকিয়ে ওষুধ খুলতে দেখল জ্বর ব্যথার সাথে এক ঘুমের ওষুধ। ইফরা চেনে ঘুমের ওষুধ, নামটাও জানে না, তবে তার ঘুম ভালো হয় ভেবেই ঘুমের ওষুধ আর খেল না সে। জ্বরে ওষুধ খেয়েছে, কিছু সময় যেতেই জ্বর নেমে যায় তার। তবুও শুয়ে অপেক্ষা করছিল লোকটার জন্য। ভেবেছে এলে ডাকবে, তবে আরাধ্য ডাকলো না। জাগ না পেলে তখন, যখন ঘরের দরজা শব্দ করে লাগিয়ে বেরিয়ে গেল। ইফরা ভীত হয়ে উঠেছিল ঘুম ছেড়ে। আরাধ্য যেতেই সেও পিছু নেয় তার, তবে দেখা মিলল না। ঘরে এসে কালো রঙের এক শাল গায়ে জড়িয়ে বেশ সাবধানে বের হলো মীরবাড়ি হতে। ইফরা জানে রাতের আঁধারিতে আরাধ্যের অবস্থান হয় স্টিলের ঘরে সেই গোপন কুঠুরিতে। ঘরটা রহস্যময় না চাইলেও হাজারখানেক সন্দেহ মনের মাঝে থেকেই যায় তার। ইফরা বেশ সাবধানে চলে স্টিল ঘরের দিকে। ভেবেছিল আজও হয়তো বাধা পাবে পাহারাদারের, তবে তা হয়নি আজ। কারণ তারা হয়তো জানেই না আরাধ্য এ ঘরে অবস্থান করেছে। ইফরা আনন্দিত হয়েছিল বোধহয়। ঘরে এসে একই পথ ধরে আবারও কুঠিরে ঘরে এলো সে। কি আশ্চর্য, আজ আর সেদিনের অবস্থান নেই। ঘরে শীতলতা থাকলেও কোনো লোক নেই, কিছু নেই। চারপাশে চারটে মশাল জ্বলছে, যার আলোতেই ঘর পরিষ্কার। প্রথমের দিকে সন্দেহভাজন কিছু নজরে এলো না, সব শুনশান নিস্তূপ। ইফরা পুরো ঘর পায়চারি করছিল। ঘরের দেওয়ালে সেই লাল লাল দাগগুলো আজ সে হাতে ছুঁয়ে দেখেছে। এক এক করে ঘরের প্রতিটি কারুকাজ সে ছুঁয়ে দেখছে। হঠাৎ কারো গোঙানির আওয়াজ কানে এলো ইফরার। ইফরার শরীর কেমন ঝাঁকি দিয়ে উঠল। শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকালো, তবে ঘরের কোথাও কিছু নেই। ধীরে ধীরে গাঢ় হতে থাকলো গোঙানির আওয়াজ। অস্পষ্ট কতগুলো কথা কানে আসছে। কেউ কথা বলছে, কিন্তু কোথায় কথা বলছে? ইফরার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। ধীরে ধীরে শব্দ অনুযায়ী পা চালায় সে। কিছু সময়ের মধ্যেই পরপর কয়েকবার ঘোরপাক খেল সে, তবুও অস্বাভাবিক কিছু নেই। তবে কেউ কথা বলছে, সে কথাগুলো হালকা পাতলা প্রবেশ করছে ঘরে। ইফরা ক্লান্ত হয়ে ঘরে মেঝেতে বসে পড়ল। মনে মনে বারবার খোদাকে স্মরণ করেছে। কিছুটা চেঁচামেচি কানে আসছে এবার। ইফরা শান্ত হয়ে ঘরে কান পাতে। ধস্তাধস্তি হচ্ছে। হ্যাঁ, ধস্তাধস্তি করছে কেউ। ইফরা উৎস খুঁজে পায় না। পুরো ঘরটা ভয়ঙ্কর এক পাতালপুরী মনে হলো তার কাছে। ঠিক রাক্ষসে নগরী লাগলো, যেথায় অদৃশ্য কত কারবার চলে, তবে চোখে পড়ার মতো না। ইফরা রাগে ব্যর্থ নারীর মতো মাটিতে মেঝেতে কয়েকবার হাতে বাড়ি দিতেই খটখট এক শব্দ হলো। ইফরার ক্লান্ত মস্তিষ্ক আবারও সজাগ হলো। সে কিছুটা ঝুঁকে মাটিতে কান পেতে কিছু শুনতে চেষ্টা করলো, তবে কথাগুলো এখন আর কানে আসছে না। উঠে বসলো। আবারও পরপর দুইবার মাটিতে আঘাত করে নিশ্চিত হলো এটা মাটি নয়, এই স্থানে কাঠের অবস্থান রয়েছে।
ভেলকি দিতে নতুন এক সাজসজ্জা এখানে। ইফরা কাঠ সরানোর পথ খুঁজল। প্রথমত কার্পেট সরিয়ে, এরপর ভারী মোটা কাঠের লম্বা টুকরো বেশ কষ্টে টেনে সরালো। কি ভয়ঙ্কর অন্ধকার নিচের চোখে কিছু পড়ে না। গর্তের নিচে তাকে উঠে দাঁড়ালো ইফরা। ঘরের এক কোণ হতে এক মশাল হাতে তুলে আবারও এলো গর্তের কাছে। ওই যে লম্বা এক লোহার সিঁড়ি দেখা যায়। ইফরার গায়ে শাল খুলে রাখে, শাড়ির আঁচল কোমরে প্যাঁচ মেরে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামার আগে মশাল মুখে চেপে ধরে। বড্ড সাহসী লাগছে তাকে। মনের কোণে ভয় জমা হলেও তার লেশমাত্র চেহারায় নেই। বীরাঙ্গনাদের মতো লৌহ সিঁড়ি দিয়ে নিচে নামে সে। গভীরতা যত বৃদ্ধি পায় কথার আওয়াজ তত স্পষ্ট হয়। ইফরা শেষ সিঁড়ি পার হয়ে মুখ থেকে মশাল নামিয়ে নেয়। লোহার সিঁড়ি তাকে আরও এক রাজ্যে নামিয়ে এনেছে। তবে এই রাজ্য গুছানো নয়, লণ্ডভণ্ড এক রাজ্য। একদিকে মাটির ভ্যাপসা গন্ধ, অপরদিকে মাংস পচার বিষাক্ত ঘ্রাণ। পেটের নাড়িভুড়ি উল্টে বেরিয়ে আসতে চাইছে। ঘরের চার কোণায় বড় বড় কতগুলো ড্রাম রাখা, সেই ড্রাম ভর্তি ভর্তি তরল। গা গুলিয়ে আসছে গন্ধে, শরীর ঘেমে উঠেছে অকারণেই। ইফরা মশাল হাতে শক্ত করে চেপে ধরে একটা ড্রামের কাছে এসে থামল। এরপর এক আঙুল ডুবিয়ে দিল তরলে। বিস্ময়ে ধরে ইফরা পুরো ড্রাম ভর্তি রক্ত তরল। মনে ভয় আরও খানিক জেঁকে বসলো যখন দেখলো ঘরের পিছনে মানবদেহের হাড়হাড্ডি পড়ে রয়েছে। আরও অবাক করা কাণ্ড হলো, এরা বড় বড় কতগুলো হাড্ডি পাতিল রাখা এই ঘরে। ঘরের কোণে কয়লা রাখা, চুলা খোদাই করা। আচমকা কারো চেঁচানো শব্দ কানে আসতেই দ্রুত ঘাড় ঘুরাই ইফরা ছুটে আসে এক কাঠের দরজার কাছে। ঘরে দেওয়ালে মাটি কেটে তাতে কাঠের দরজা লাগানো হয়েছে। দরজায় হাত রাখতেই শরীরটা কাঁটা দিয়ে ওঠে। ইফরার লোমকূপগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে। কয়েকবার দরজায় হাত ছোঁয়ায়, ভেতর থেকে বন্ধ। কি হচ্ছে দরজার অপর প্রান্তে জানতে হবে তার। ইফরা আশেপাশে তাকায় পথ খুঁজে ঘরের ভেতরে রহস্য জানার। তবে চোখ আটকে যায় এক গুহার পথে। এই পথে শুরু কোথায় শেষ কোথায় তার জানা নেই। তবে ঘরের ভেতরে রহস্য জানার একটাই দরজা, যা দরুন এই ঘরে প্রবেশ করা সম্ভব নয়। কাঠের ফাঁক গলিয়ে বদ্ধ ঘরের আলো আসছে। সে ফাঁকেই চোখ রাখে ইফরা। মাপ কর ফারহান, সুযোগ দে। এক লোক মিনতি করছে। ইফরা চেনে না তাকে, নাম জানে না। তবে আরাধ্যার রূপ তখন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লেগেছিল ইফরার কাছে। মানুষ কিভাবে এতটা মায়াশূন্য হয় ইফরা বোঝে না। আরাধ্যা এক কোপে যখন মন্দুটা ধর থেকে আলাদা করছে, তখন রক্ততরলের ঘ্রাণ এতটা টিপটি নিয়ে শুকছিল যেন এই ঘ্রাণ তাকে উন্মাদ করে তুলছে। মুখে এক অদ্ভুত হাসি দেখেছিল ইফরা। সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছিল আরাধ্যের পৈশিকতা। মন্ডু থেকে গড়িয়ে পড়া রক্তগুলো বেশ যত্নে এক পত্র ভরে তুলছে রেজা। ইফরার হাত আলগা হয়ে মশালটা পড়েই যাচ্ছিল। বুকের মাঝে হৃদযন্ত্রের ধুকধুক শব্দটা তার কানে এসে বাজছিল। হয়তো বেরিয়ে আসতে চাইছে। ইফরার কাঁপা কাঁপা হাত রাখলো বুকের ওপর। ধুকধুক শব্দটা কমল না, আরো বৃদ্ধি পেল। অনুভূতি এমন যেন এই বুঝি বুক ফুঁড়ে বেরিয়ে এলো। ইফরা ভাবে, এই কেমন নরপিশাচের সাথে ঘর বেঁধেছে সে। মানুষ খুন কি তবে এতই সহজ? চোখের সামনে একজনের মুন্ডুটা মাটিতে গড়াগড়ি করছে। তার খণ্ডিত দেহের রক্ত দেখেও কি জ্ঞান হারানো উচিত নয়? আচ্ছা, লোকটার কি মায়াহীন মানব? কেনই ধ্বংসযোগ্য? তবে কি ড্রাম ভর্তি সব মানুষের রক্ত? তাদের হাড়হাড্ডিগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে কি তাদের রক্ত সংগ্রহে রেখেছে ছোট নবাব? এই রক্তে কাজ কি কি করা হয়? ইফরার ভাবনা ছেড়ে বের হলো। আবারও তাকালো ঘরের দিকে। তাকাতে দেখলো আরাধ্য কষায়ের মতো দেহের মাংস আলাদা আলাদা করছে। ইফরা দাঁড়ে ঠোঁট কামড়ে ধরে, আল্লাহকে ডাকে। আরাধ্য দেহ থেকে কলিজাটা বের করে উচ্চস্বরে হেসে উঠল। ইফরা শান্ত তাকায় আরাধ্যের রক্তে মাখামাখি হাত আর মুখের দিকে। কিছু সময় তাকিয়ে থেকে গলগল করে বমি করে দেয় সে। মাথা ঝিমঝিম করছে। কোনো মতে বেরিয়ে আসে কালকুঠুরি থেকে। কুঠুরির অন্দরে এসে সব ঠিকঠাক করে রেখে হাঁপ ছাড়ে। বর্তমান চতুর্থ নম্বর সিগারেট শেষ করে ঘরে এলো আরাধ্য। ইফরা খাটের উপর পা ঝুলিয়ে বসা। চেহারায় কেমন এক বিষণ্ণতায় দেখা মিলছে। চারিদিকের কিছু খেয়াল নেই তার। আরাধ্য আস্তে আস্তে হেঁটে এসে পা জোড়া জড়িয়ে বসলো ইফরার। মাপ করবে আমায়? ইফরা তাকালো। শান্ত চোখে তাকিয়ে থেকে আরাধ্যের মাথায় হাত রেখে বলল, সরে আসুন এই পথ হতে। আরাধ্যের চোখে পানি। ইফরার পা দুটো একটু উঁচু করে ঠোঁট ছোঁয়ায় তাতে। ইফরা তাকিয়ে দেখল নিঃশব্দে। আরাধ্য বলল, আমার মৃত্যু কি তোমায় কাঁদাবে? খুব বেশি কিছু চেয়ে ফেললাম, যার কারণে মরণ চাইছেন? আরাধ্য হাসল।
চাইলে আর কি, তুমি চাইলে আমার বুক চিরে হৃদয়টাও আমি দিতে রাজি ইরা। তবে উত্তর চেয়েছি, দিয়ে হৃদয় প্রশান্ত করো। ইফরা ম্লান হাসল। মৃত্যু বুঝি এতটাই সহজ? সহজ তো, ভীষণ রকম সহজ। প্রিয়জনের চোখে তীব্র ঘৃণাও তো মৃত্যুর সমতুল্য। ঘৃণা যদি মৃত্যু হয় তবে আমি খুনি, গর্বিত হলাম শুনে। বহুদিনের শখ পূরণ হলো আমার। আরাধ্য ঠোঁটে এক হাসি খেলে গেল, যা ধীরে ধীরে কিছুটা প্রশস্ত হলো। ইফরার পা জোড়া ছেড়ে কোলে মাথা রাখলো। আমার ধ্বংসের শুরু কবে থেকে জানোইরা? শুনছ? হুম। আমার অতীত নষ্টের কোনো কারণ নেই, যা আছে সব চক্রান্ত, পাপ। আর সেই পাপের রাজ্যের ওপর তোমার অবস্থান ইরা। যেই রাজ্যের কর্ণধার আমি, বিচারক আমি। তবে এত সবের মাঝে আমি এক ফুলের চাষ করছি ইরা। সেই ফুল তুমি। ইফরা চোখ বুজে গাঢ় এক নিঃশ্বাস ছাড়ল। আরাধ্যের চুলে এলোমেলো হাত বুলিয়ে বলল, শুনেছি জীবনসঙ্গী কেমন হবে তা নাকি জন্মের আগেই বিধাতা ঠিক করে রেখেছে। সমানে সমানে না হলে নাকি সঙ্গিনী হওয়া যায় না। তবে আপনার রাজত্বে আমার অবস্থান হলো কি করে? আরাধ্য মাথা উঁচু করে তাকালো, মুখে একটু রসিকতা ভাব এনে বলল, ঠিক তো। আজ আর ইপ্রা বিরক্ত হলো না। আজ বলতে কি, এখন আর কোনো বিরক্তি তাকে ছুঁতে পারে না। তা যদি হয় আরাধ্য ঘিরে, তবেই প্রায় সবকিছু ভুলে প্রেমের কাঙ্গালিনী। আরাধ্য আবারও মাথাটা এলিয়ে দিয়ে ডাকলো, ইরা। ইফরা উত্তর করে না। আরাধ্য খানিক নিশ্চুপ থেকে বলল, আমি মানুষ হারানোর ভয় পাই। জীবন থেকে অতি প্রিয় কেউ চলে গেলে আমি ভাবি, আমার জীবন কি তবে থমকে গেল? আমি কি ভেঙে গেলাম? এসব ভাবনা আমার মস্তিষ্কে হানা দেয়। আমি দীর্ঘ সময় অপেক্ষারত থাকি, কবে সেই প্রিয়টার নাগাল ধরব। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও যখন দেখি মানুষ আমায় ঘিরে চক্রান্তে মেতেছে, অথচ আমি নির্বোধ মানবের মতো তাদের ভালো চেয়ে চলেছি, আমি সরে আসি। নিজেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করি। এত পরিমাণ কষ্ট দিতে শুরু করি যা সবার জন্যই বিরক্তি হয়ে দাঁড়ায়। আমি কল্পনায় একখান করে ঘরে বাঁধি, যে ঘরের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি শূন্য স্থান নিজে ভরাট করে দেই। এই পর্যায়ে থেমে কিছুটা দম নিল আরাধ্য। চোখ বুজে নিঃশ্বাস টেনে বলল, জানোইরা, জীবন অজান্তেই ধ্বংসমুখী। অথচ বয়সটা কিন্তু শখের। আমার কোনো শখ নেই। আমি পাপী, আমি ধ্বংস। আমি এলোমেলো অগোছালো পথিকীরা। আপাতত আমি শুধু তোমার লোভী। তোমায় ছুঁয়ে থাকার যে কি পরিমাণ আকাঙ্ক্ষা আমার, তা তুমি বুঝলে আমি ধন্য হতাম। তুমি আমার নিকট কি, তা বোঝানোর কোনো শক্তি আমার নেই। শুধু জানি তুমি সামনে থাকলেই আমার শান্তি। এক বিধ্বংসী পুরুষের সমাপ্তি তোমার মাঝেই নিবেদিত ইরা। ইফরা আঙুলে কপাল চেপে ধরল। আপনার কি মনে বাচ্ছে না আপনি নিজে দুর্বলতা প্রকাশ করে ফেলছেন? এতে আপনার ধ্বংস আসতে পারে। আরাধ্য ফিসলে হাসল। তোমার চেয়ে বড় কোনো দুর্বলতা আমার নেই, তাই যেই স্থান তুমি ক্ষত করবে তার প্রতিটি আঘাত তোমার সর্বাঙ্গে বিষক্রিয়া ছড়িয়ে দেবে। আপনার কেন মনে হলো আমি আপনাকে আঘাত করব? আমি নিশ্চয়ই তা বলিনি। আঘাত করবে না বলছো? ইফরা মাথা নাড়িয়ে বলে, হুম। আরাধ্য মাথা তুলে উচ্চস্বরে হাসে, চুলগুলো উপর দিকে ঠেলে দিয়ে বলে, করবে করবে। আঘাত তুমি করবে আমায়, এবং সেই আঘাত আমি হাসি মুখে গ্রহণ করব বলছেন? এবার আরাধ্য স্বল্প হাসল। মানুষ বিপরীতমুখী সরলতার অবস্থান দিলেও শালা জটিলতায় স্থান নেয়। ইফরা ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে থাকলো। এত হেয়ালি তার মাথায় খেলে না। আবার ইচ্ছেও জাগে না নতুন করে প্রশ্ন করে কারণ জিজ্ঞেস করার। আরাধ্য জিজ্ঞেস করলো, তোমার বয়স কত ইরা? 16 হবে হয়তো, মনে নেই। আমার কত জানো? ইফরা কিছুটা ভেবে তারপর না করে। আরাধ্য বলল, তুমি সবে 16 আর আমি 25-এর ঘরে। আমার বয়সে আসলে ধীরে ধীরে অনুভব করবে জীবনের ধীরতা। ইফরার গলা ধরে এসেছে। জীবনটা ছোট হয় ভালো ছোট নবাব। এত বিষাদের সঙ্গিনী হয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব নয়। আরাধ্য নির্লিপ্ত চেয়ে থাকলো। ফ্যাকাশে লাগছে ইফরার মুখটা। এই ইফরা কেমন যেন। ইফরা বুঝদার। আরাধ্যের ভাষ্যমতে মেয়েটাকে সে বুঝদার বলে আখ্যায়িত করে এসেছে। চোখের কোণ দুটো লাল হয়ে রয়েছে। এত সময় নীরবে কেঁদেছে। আরাধ্য ডাকলো, রক্তকমলিনী। ইফরা তাকালো। জি, বলছেন কিছু? আরও শুনবে? শুনেই তো চলেছি, আমি নীরব শ্রোতা। আরাধ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতীত মনে রাখতে নেই আর ভবিষ্যৎ ভাবতে নেই। অতীতে বেদনা দেয়, ভবিষ্যৎ মৃত্যু। ইজ ইকুয়াল টু যাহা ভাবিবে ভাবনাতেই মরিবে। আমায় এইভাবে না ভাঙলেও পারতেন। আপনি নিশ্চিত ছিলেন আমি আপনার ভরসায় ঘর বাঁধা এক দুর্বল পাখি।
আরাধ্য উঠে দাঁড়ালো, ইফরার থুতনি চুষে গাঢ় এক চুমু খেলো। এতক্ষণে জমানো বেদনার বুঝি সমাপ্তি হলো। ইফরার চোখের কোনা বেয়ে উপচে পড়ল এক ফোঁটা পানি। শক্ত হাতে আরাধ্যকে জড়িয়ে ধরল। সব অনেক হলো, ফিরে আসুন, চলুন না দূরে কোথাও, এই কোলাহল ছেড়ে দূরে গিয়ে দোতলা এক ঘর বাঁধি। শান্ত হও ইরা, শোনো, কেঁদো না। আমি কেন শান্তি পাচ্ছি না বলতে পারেন? কেন মস্তিষ্ক আর হৃদয়ের দ্বন্দ্বে আমি শেষ হয়ে যাচ্ছি? এ কেমন জ্বালা ছোট নবাব? সন্ধ্যা রাতে গোসল সেরে ছাদে এসে বসেছিল আরাধ্য। একা একা নিরিবিলি কতটা সময় কাটানো প্রয়োজন তার। তবে হলো না, 2 বোতল মাল নিয়ে হাজির হয়েছে রেজা। আরাধ্য বিরক্তিমাখা কণ্ঠে ধমকে উঠল, কাহিনী কি? কাজ নেই? আছে তো, কাজ ছেড়ে এখানে কি? রেজা 1 বোতলের সিপি খুলে আরাধ্যের দিকে বাড়িয়ে দিল। এরপর নিজের বোতলে লম্বা এক চুমুক দিল। কিছু সময় নীরবে কাটলো তাদের। আকাশে চাঁদ নেই, তবে তারার মেলা বসেছে। ভালোই লাগছে দেখতে। অন্ধকার রাতে আকাশের বিশালতায় মুগ্ধ হবার যথার্থ কোনো কারণ নেই। তবে হতাশা দূরের এক মাধ্যম হতে পারে। আরাধ্য জিজ্ঞেস করল, ছোট শুয়োরের লাশ পৌঁছাতে কেউ দেখেছিল? দেখেছে ছোট নবাব। আরাধ্য কঠোর চোখে তাকালো, রাগান্বিত কণ্ঠে বলল, তবে আর কি, প্রস্তুতি নাও জেলের প্যাদানি খাবার। আওলারে কামে লাগাই আমি। রেজা তাকালো আরাধ্যের দিকে। আরাধ্য পরপর কয়েকবার মদ গিলছে। চিন্তিত থাকলে এমন করে সে? রেজা জিজ্ঞেস করলো, চিন্তিত লাগছে আপনাকে? কিছু ভাবছেন ছোট নবাব? আরাধ্য অর্ধেক বোতল খালি করে ক্ষান্ত হলো। সময়টা বড় বাজে চলছে রে। তার থেকেও বাজে আমি। দুজনেই হাসলো খানিক। দুটো সিগারেট বের করে আগুন দিল রেজা। রুদ্রনীল, হুম, পুনর্জন্ম হবে তাই না? কেন ছোট নবাব, ও জন্মের হিসাবটাও কি চুকিয়ে যাবেন? আরাধ্য মলিন হাসলো, সিগারেটে এক টান দিয়ে বলল, অন্তর পুড়িচ্ছে রে, বড্ড মায়া মায়া লাগছে। জিনিস কড়া হলে মায়া একটু থাকবেই ছোট নবাব। আরাধ্য ভ্রু উঁচায়, একটা সংসার করব ভাবছি। ভাবছেন? হুম, ভাবছি। রেজা ভয়ে ভয়ে খানিক হেসে বলল, আপনি ঘর বাঁধার মানুষ নন। হয় নাকি? তাকালো আরাধ্য, রেজার চোখে চোখ রাখলো। রেজা বলল, এতদিন শুনেছি প্রেম নাকি কাঁঠালের আঠা, লাগলে ছোটে না। আজ নিজ চক্ষে দেখি। গলা কাঁপিয়ে হাসলো আরাধ্য। হ, ওসব বালের কথা যে বলেছে সে শালাও প্রেমেই মরেছে। সিগারেটে আরও এক টান দিয়ে মুখ ভর্তি ধোয়া গিলল আরাধ্য। আমি শালা উজান গাঙের মাঝি, এমনি ডুবে মরবো, তাই ওসব সিস্টেম চালু থাকলেও আমি নিজস্ব গতিতেই চলছি হে। রেজা হেসে ফেলল, আপনি একখান জিনিস গুরু, এই কইলেন সংসার করবেন, এই আবার ওসব সিস্টেম নাই। চোরের উপর বাটপাড়িতে আপনিই সেরা। আরাধ্য দৃষ্টি স্থির রেখেই হো হো করে হেসে উঠল। সাথে রেজাও হঠাৎ করে হাসি থামিয়ে বলল, কাহিনী কি? বউ নেই, সংসার নেই, সব ছেড়ে এখানে কি? বোতল খালি হয়েছে। রেজা আকাশের পানে চেয়ে থেকে বলল, দ্বিতীয়টা নেই? প্রথমটা তো আছে, দ্বিতীয়টাও করে ফেল। রেজা উদ্ভট হাসল। আরাধ্য চিবিয়ে চিবিয়ে বলল, হাসো কান শালা, কৌতুক বলেছি, হ্যাঁ? আরাধ্য খেয়াল করলো আজ রেজার মন মরে রয়েছে। সিগারেটের শেষ অংশে লম্বা একখান টান দিয়ে ছাদ থেকে নিচে ফেলল। কিছু সময় নিশ্চুপ থেকে এবার বলল, বিরতির সময় এসেছে রুদ্রনীল, এবার তবে হিসাব চুকিয়ে দেওয়া যাক। আমি যাচ্ছি না কোথাও। খবর কোত্থেকে এসেছে তোর কাছে? এতক্ষণে বুঝি আসল কথায় হাত মেরেছে আরাধ্য। রেজা বলল, এসেছে ছোট নবাব, এসেছে। তবে আমি ছাড়ছি না আপনাকে। অপেক্ষারত ছিলাম আপনার মুখে শোনার। আরাধ্য জিজ্ঞেস করল, কোত্থেকে খবর এসেছে রুদ্রনীল? রেজা ম্লান হাসল, মার্জনা করবেন ছোট নবাব। আরাধ্য আর ঘাটল না। হেঁটে এসে হাত রাখলো রেজার কাঁধে, ভরসার একখান হাত। এই ছায়া ছেড়ে মৃত্যু ব্যতীত রেজা কোথাও গিয়ে স্বস্তি পাবে না। আরাধ্য বলে, তুই এক হলেও আমি চাইছি তুই সংসারী হবি, বছর বছর একখান করে বাচ্চার বাপ হবি। রেজা চুপ থাকে। আরাধ্যের বিরক্তি বাড়ছে। মাইয়াদের মতো ভং ধরা শিখতে কে বলেছে তোরে? রেজা হঠাৎ পা চেপে ধরে আরাধ্যের মিনতি স্বরে বলে, আপনি সিদ্ধান্ত পাল্টে নিন, আমি ছাড়ছি না আপনাকে ছোট নবাব। আপনি ব্যতীত আমার শান্তি নেই। আরাধ্য বিরক্তি গলায় বলল, শালা সিসকাদুনি মেয়ে ছেলে, উঠে দাঁড়া বাইনচোদ। মানুষের ভালো চাইলে শালারা পশ্চাৎ মারতে লেগে যায়। আমি যাচ্ছি না কোথাও। হ্যাঁ, যাচ্ছি না, ওঠেন এবার। রেজা উঠে দাঁড়ালো। আরাধ্য বড্ড দুঃখের সাথে বলল, 14 শিকড়ের আব্বারা ফায়দা নিতে আসবে বুঝলি, বেশি সেন্টি মারানোর প্রয়োজন নেই। ওসব ভাবে কে ছোট নবাব? তবে নতুন বিয়েটা করছি, বউরাইখা গারদে রাত কাটাতে বড্ড বিদিক লাগবে। আরাধ্য ভ্রুকুচকায়, মরিচ খাও শখে আর পাছা জ্বললেই দোষ।
রেজা লজ্জা পেল খানিকটা। আরাধ্য তার নাজুকতা দেখে জিজ্ঞেস করে, ওরা মুখ দেখেছিল? রেজা দ্রুত মাথা নাড়ালো, না। আরাধ্য কেমন করে জানি হাসলো। এরপর আকাশের দিকে তাকিয়ে বলল, তুই ছেলে বহুত ভালো। আর ভালো মানুষ সবসময় মারা খায়, এতে আমি দুঃখ পেলাম। আমিও। হো হো করে হেসে উঠল দুজনে। রেজা জানে আইনের ফাঁক ফোকর মেরে ঠিক বাঁচিয়ে নিবে তাকে। চট করে হাসি থামিয়ে নিঃশ্বাস ছাড়ল আরাধ্য। এরপর গলা ছাড়ল, কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথে জ্যাম হরদম, জমজমাট ভিড় কমে না, কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে। নিস্তব্ধ রাতে বিশাল আকাশের মুগ্ধতা ভালোই লাগে। আরও কিছুটা রাত বাড়িয়ে ছাদ থেকে নেমে গেল দুজন। রেজা ঘরে এসেছে। রাইসা বসে বসে ঘুমাচ্ছে। অপেক্ষা করছিল হয়তো। রেজা কাছে এসে দাঁড়িয়ে কিছু সময় পর্যবেক্ষণ করে ডাকলো, রাই। পরপর দুবার ডাকতেই ঘুম চোখ খুলে তাকালো রাইসা। রেজা পরনের জিন্স খুলে লুঙ্গি পরতে পরতে শুধালো, না ঘুমিয়ে বসে রয়েছো কেন? রাইসা জড়ানো কণ্ঠে বলল, এই তো এলেন, এখন একসাথে শুভ তাই। রেজা হাসল বটে, তথাপি লুঙ্গি পরে উদাম শরীরে এসে সঙ্গ নিল রাইসার। ছেলেটা উদাম শরীরে ঘুমায়, গায়ে কাপড় থাকলে তার আবার ঘুমে ব্যাঘাত হয়। ঘড়িতে 11টা 2। আরাধ্য ঘরে এলো। ইফরা উল্টো ঘুরে শুয়ে রয়েছে। আরাধ্য দরজা লাগিয়ে এসে দাঁড়ালো। পুরো শরীরে বডি স্প্রে মেরে ধপ করে শুয়ে ইফরাকে টেনে এনে বুকে ফেলল। জেসমিনের সুবাস সাথে মদের বিকট গন্ধের মিশ্রণ, দুটোর মিশ্রণে গা গুলিয়ে আসছিল ইফরার। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে রাখতেই আরাধ্য বলল, গন্ধ কি খুব বেশি লাগছে? গোসল দিয়ে আসবো? ইফরা চুপ থাকলো। আরাধ্যের পিঠের কাপড় খামচে ধরে গাঢ় হয়ে পড়ে থাকলো, কথা বলল না। আরাধ্য কিছু সময় চোখ বুজে শুয়ে থাকলো। মাথা ঝিমঝিম করছে, অথচ চোখ ঘুমে নেই। চুল টেনে দেব কি? আরামে যদি চোখে ঘুম আসে তবে। আরাধ্য চোখ খুলল, ছোট জবাবে বলল, হুম। ইফরা চটজলদি উঠে বসলো। খাটের বোর্ডে বালিশ রেখে আতশোয়া হলো। আরাধ্য একটু এগিয়ে কোলে মাথা রেখে শাড়ির আঁচল সরিয়ে উন্মুক্ত পেটে মুখ লুকালো। ছোট ছোট হাতেই চুল টেনে টেনে দিচ্ছে ইরা। আরাধ্য নিঃশ্বাস তখন তার পেটে পড়ছে। লোকটা এমনই, একটু আদুরে হতেই ভীষণ ছলাকলা করে সে। হঠাৎ এক আকাম করল আরাধ্য, চুমু খেলো নাভির কাছটায়। তবে কোনো প্রতিক্রিয়া পেল না ভেবে অবাক হয়ে মুখ তুলল। খেয়াল করলো ইফরার মুখভঙ্গিমা। এরপর বলল, পানিটুকু জমিয়ে রাখো, আমি দুনিয়া ছাড়লে না হয় কেঁদো খানিক, নয়তো আমার রুহু মজা নিবে আমার সাথে। বলতে পারেন কেন চোখ দুটো পানি ভরে আসছে? খোলস বদলাতে বড্ড কষ্ট হয়, কষ্ট সইতে পারলেই নতুনত্ব উপভোগ করতে পারবে। খোদা আমায় খুব ধৈর্য দিয়েছেন হয়তো, নয়তো এত হাহাকার কেমনে লুকাতাম বলুন। আরাধ্য স্বল্পতায় হাসল। যে অল্পতে লুটিয়ে যায় তার পরাজয় নিশ্চিত। ইফরা তাকিয়ে রইল। একবার শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, আমার বেলায় সব কঠিন। স্বাভাবিক থাকো, সময় গড়ালেই ক্ষত সেরে উঠবে, পরিচর্যার প্রয়োজনীয়তা নেই। বলছেন? আরাধ্য স্বীকারোক্তি দিল, বলছি। ইফরা নিঃশব্দে হাসল কেবল। আরাধ্য মলিন হাসির মানে না খুঁজে শুধালো, বুকে আসবে ইরা? একটু এসো মেয়ে, বড্ড পুড়াচ্ছে। ইফরা তাকালো আরাধ্যের দিকে, তথাপি হাত বাড়িয়ে ডাকলো আরাধ্য। শান্ত নদীর শেষ ঠিকানা যেমন উত্তাল সমুদ্রের বুকে, ইফরাও তাই। ছোটখাটো ক্লান্ত শরীর টেনে আরাধ্যের বুকে মুখ গুজল। আরাধ্য তৃপ্তির হাসলো, চুলে আলতো হাতে বিলি দিয়ে বলল, সাজসজ্জা নেই তোমার, আজ বলেই কিছু না বলেই ছাড়ছি। তবে রোজ রোজ এমন মানব না। শুকনো পাতা হোক বা শুকনো ফুল, গাছ কিন্তু তাকে নিজের থেকেই ঠিক আলাদা করেই দেয়। তাই আবারও বলছি, গুছিয়ে চলো।